তো যেহেতু এটি আমাদের প্রথম ক্লাস, তাই এই ক্লাস বা কোর্স সম্পর্কে দু একটি বিষয় শুরুতেই একটু পরিষ্কার করতে চাচ্ছি। প্রথমে সবাই জানেন এটি একটি ট্রায়াল ক্লাস। ইনশাল্লাহ এই ধরনের আরো কয়েকটি ট্রায়াল ক্লাস হবে এবং ট্রায়াল ক্লাসে অংশগ্রহণ করলেই ভর্তি নেওয়া বা কোর্স কন্টিনিউ করা কোনোভাবেই বাধ্যতামূলক নয়। সুতরাং আপনারা সবাই সম্পূর্ণ ফিল ফ্রি হয়ে ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, এই ক্লাসে অংশগ্রহণকারী সবার জাপানি ভাষার দক্ষতা বা লেভেল এক নয়। কেউ একেবারেই নতুন, কেউ হয়তো কিছুটা শিখছেন, আবার অনেকে আছে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছেন। তো আমরা আমাদের যে আবেদনগুলো পেয়েছি আর কি, সেখানে দেখেছি একেবারে শূন্য লেভেল থেকে N3 পর্যন্ত অনেক আবেদনকারী এখানে আছেন। তাই এই জায়গাটিতে একটি বিষয় খুব পরিষ্কারভাবে জানাতে চাই, আমাদের এই ট্রায়াল ক্লাসগুলো মূলত যারা একেবারে এই শূন্য থেকে শুরু করতে যাচ্ছেন তাদের প্রয়োজন বিবেচনা করেই সাজানো। অর্থাৎ যারা জাপানি ভাষায় একদম নতুন, কাজেই কিছু স্টুডেন্ট যারা অলরেডি ভাষা শিখছেন তাদের কাছে হয়তো কিছু বিষয় রিপিটেড বা একটু বোরিং মনে হতে পারে। তবে আমি আন্তরিকভাবে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো নেওয়ার পদ্ধতিগুলো একটু দেখুন। এরপর ইনশাল্লাহ সবার লেভেল এবং প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ গঠন করা হবে। সো আর কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যেতে চাই। আর হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে দুটি বিষয় একটু জানিয়ে দিচ্ছি। অনুগ্রহ করে সবাই মাইক অফ অবস্থা রাখবেন, ভিডিও অফ রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে দেখবেন যে রেইজ হ্যান্ড অথবা হাতের একটি চিহ্ন আছে, ওই বাটনটা ক্লিক করলে আমি বুঝতে পারবো যে আপনার প্রশ্ন আছে। তাছাড়া আলোচনা শেষেও প্রশ্ন করার সুযোগ থাকবে। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। সো এটা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসে মূলত যেটা হয় আমরা সবাই সবার সাথে পরিচিত হই, কিন্তু আজ আমি সংক্ষেপে শুধু নিজের পরিচয় দিচ্ছি। ইনশাল্লাহ অন্যদিন আপনাদের সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ হবে। সো আমার নাম মোহাম্মদ রাসেল। আমি বর্তমানে জাপানে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। জাপানে আসার আগে বাংলাদেশে একটি ল্যাঙ্গুয়েজ স্কুলে প্রায় 1.5 বছর জাপানি ভাষা শেখানোর অভিজ্ঞতাও আমার হয়েছে। এছাড়াও স্টুডেন্ট লাইফে বাংলাদেশ ও জাপানে আয়োজিত এই জাপানিজ স্পিচ কন্টেস্টে কিছু পুরস্কার লাভেরও সুযোগ হয়েছে। তো আমি আশা করি স্টাডি বা ক্যারিয়ার ইন জাপান বিষয়ে আমি আপনাদের একজন ভালো মেন্টর হিসেবে সঠিকভাবে গাইড করতে পারবো ইনশাআল্লাহ। সো শুরুতেই যে স্লাইডটা আমি শেয়ার করব সেটা হচ্ছে কেন জাপানি ভাষা, অর্থাৎ আমরা কেন জাপানি ভাষা শিখব। প্রথমত উচ্চশিক্ষার জন্য জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল বা স্যানমন স্কুল এবং বিশ্বমানের কিছু ইউনিভার্সিটি এতে পড়ার সুযোগ আছে। তবে সব ইউনিভার্সিটিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় না। যেগুলো ইংরেজি ভার্সন বা ইংরেজি ট্র্যাকে আছে সেগুলোতে জাপানিজ না হলেও চলে। তবে জাপানে থাকার জন্য বা জাপানে পার্ট টাইম জবের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা জরুরি। এছাড়াও একাডেমিক যোগ্যতার সাথে সাথে ভালো ল্যাঙ্গুয়েজ স্কুল যদি থাকে তাহলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়। দ্বিতীয়ত ক্যারিয়ারের জন্য জাপানি ভাষাটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। কারণ জাপানে আইটি, অন্যান্য ইঞ্জিনিয়ারিং অথবা এসএসডব্লিউ ভিসার মাধ্যমে বিভিন্ন পেশায় প্রচুর চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও স্টুডেন্ট লাইফে আমি যেটা আগেই বলেছি, আপনাদের পার্ট টাইম জব করতে হলে জাপানি ভাষাটা জানা খুবই জরুরি। তাছাড়া অনেকে জাপানে ডিপেন্ডেন্ট ভিসাতে আসেন। তো ডিপেন্ডেন্ট ভিসাতে যারা আসেন বেশিরভাগই হচ্ছে জাপানি ভাষা না শিখে আসেন। তো জাপানে বসবাস করার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজটা দরকার তাদের জন্য। যারা অলরেডি জাপানে আছেন তারা হয়তো জানেন জাপানি ল্যাঙ্গুয়েজ না জানা থাকলে কতটা অসুবিধা। সো দৈনন্দিন কাজ বা এখানে সেখানে গেলে জাপানি ভাষাটা খুবই দরকারি হয়। আর সবশেষে সংস্কৃতি বোঝার জন্য জাপানি ভাষাটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডটি হচ্ছে জাপানি ভাষা কি সহজ। আসলে এটা একটা কমন প্রশ্ন, জাপানি ভাষা কি সহজ।
তো জাপানি ভাষা সহজ না, এটা একটা কঠিন ভাষা। তবে বাংলা ভাষাভাষীদের জন্য জাপানি শেখাটা ইংরেজির চেয়েও অনেক ক্ষেত্রে সহজ। এটা কেন? কারণ বাংলা আর জাপানি দুটোরই বাক্য গঠনের যে নিয়ম সেটা প্রায় একই। এখানে আমি একটি উদাহরণ ব্যবহার করেছি, উদাহরণটা দেখলে বুঝতে পাবেন। এখানে আই ইট রাইস, এটা ইংরেজিতে আমরা উদাহরণটা ইউজ করেছি। তো যদি আমরা এর গ্রামারটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। তো এটা হচ্ছে ইংরেজির নিয়ম। আর আমাদের বাংলার যে আমরা এখানে উদাহরণটা ব্যবহার করেছি, এখানে দেখলে বুঝতে পাবেন যে আমি ভাত খাই। এই আমি ভাত খাই, এখানে দেখেন যেখানে কর্তা কর্মক্রিয়া, এটা একটু বুঝতে হয়তো বা কঠিন হচ্ছে। তবে এখানে যেটা আহ, আমি বলবো সেটা হচ্ছে সাবজেক্ট যেটা আছে, এটা সাবজেক্টের জায়গা সাবজেক্ট ঠিকই আছে। তো ভার্বটা আমরা বাংলাতে সবার শেষে ইউজ করি, আর এই অবজেক্টটা এখানে মাঝখানে ইউজ করি। তো যার কারণে আমরা যত গ্রামারই শিখি বা যত ভোকাবুলারি জানি, আমাদের ইংরেজি বলার সময় আমরা চিন্তা করে করে যখন বলি তখন আমরা ঠিকভাবে বলতে পারি না। কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে, কারণ আমরা বাংলাতে এইভাবে চিন্তা করি না। তো এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে কি, আমাদের বাংলার যে চিন্তাধারা বাক্য গঠনের জন্য সেটা জাপানি চিন্তাধারার সাথে মিলে যায়। তো এখানে খেয়াল করবেন, আমি এখানে জাপানি একটা সেন্টেন্স ইউজ করেছি, যদিও এটা ইংরেজিতে লেখা। অর্থাৎ আমরা যেভাবে বাংলিশ লিখি আর সেভাবে জাপানি ভাষা যখন আমরা ইংরেজি লেটার বা বর্ণগুলো দিয়ে লিখি, তখন সেটাকে অ্যাকচুয়ালি রোমাজি দিয়ে লেখা বলে। তো এখানে লেখা আছে যে ওয়াতাশি, এখানে আপনি ইংরেজিতে হা দেখলেও এখানে উচ্চারণটা ওয়া হবে। তো যাই হোক, এগুলো আমরা পরে আলোচনা করব। তবে আমার এখানে বক্তব্যের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে, জাপানি ভাষায় ওয়াতাশি মানে হচ্ছে আমি, এই গোহান মানে হচ্ছে ভাত, আর তাবেমাস অর্থ হচ্ছে খাই বা খাওয়া। তো এখন আমি ভাত খাই, ওয়াতাশি বা গোহানো তাবেমাস, তো এই জিনিসটা আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের বাক্য গঠন আর জাপানি ভাষার বাক্য গঠন একেবারেই সেম আর কি। তো যার কারণে আমরা যখন জাপানি ভাষার ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থ শিখবো এবং কিছু গ্রামার শিখবো, তখন এই ভাষাটা বলতে গেলে আমরা খুব স্বাচ্ছন্দ্য ভাবে বলতে পারি। অর্থাৎ আমাদের কত চিন্তা ভাবনা করার প্রয়োজন পড়ে না, কারণ এটা আমাদের মাতৃভাষার সাথে মিলে যায়। সেই কারণে বাংলা ভাষাভাষীদের জন্য জাপানি ভাষা বোঝা এবং শেখা তুলনামূলকভাবে সহজ। সো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই স্লাইডটি হচ্ছে এই ক্লাসটি কাদের জন্য। আগের একটি স্লাইডে বলেছি কেন জাপানি ভাষা শেখা দরকার, আর এই স্লাইডে বলবো এই ক্লাসটি অ্যাকচুয়ালি কাদের জন্য। তো প্রথমত যারা জাপানে আসতে চান, হতে পারে স্টুডেন্ট ভিসা, হতে পারে কাজের ভিসা, বা ভবিষ্যৎ অন্য কোনো পরিকল্পনা আছে তাদের জন্য। অথবা যারা জাপানে আছেন কিন্তু জাপানি ভাষায় নিজেকে দুর্বল মনে করেন তাদের জন্য। তাছাড়া ডিপেন্ডেন্ট ভিসা যারা আছেন, ভাষা শিখতে চান তাদের জন্য। এছাড়াও যারা জেএলপিটি দিবেন, N5, N4 অথবা N3, এরাও প্রস্তুতি নিতে চান, এদের জন্য এই ক্লাসটা সহায়ক হবে আশা করি। এছাড়াও অনেকে আছেন জাপান আসতে চান, বাট হচ্ছে ভাষা সম্পর্কে কোনো ধারণাই নেই। অর্থাৎ কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কিছুই জানেন না। তাদের জন্য এই ক্লাসটা আশা করি সহায়ক হবে। আর তাছাড়া ভাষার সাথে সাথে অন্যান্য পরামর্শের প্রয়োজনও অনেকের আছে। আমরা আশা করি এই ভাষার সাথে সাথে সেই পরামর্শগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই স্লাইডে আমরা বলছি যে কেন অনলাইন ক্লাস অথবা কেন আমি। তো দেখুন, অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের চেয়ে ভালো এটা কখনো বলা যাবে না। অফলাইন ক্লাস সবসময় ভালো, তবে অনলাইন ক্লাসেরও কিছু সুবিধা আছে। তো প্রথম সুবিধা যেটা সেটা হচ্ছে অনলাইন ক্লাসে যাতায়াতের ঝামেলা নেই, সময় বাঁচে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি যেখানে থাকুন না কেন ক্লাস করার সুযোগ থাকে। অর্থাৎ আপনি কোথাও ঘুরতে গেলেন বা
যে কোনো প্রয়োজনে এক শহর থেকে আরেক শহরে গেলেন, আপনি ক্লাসটা করতে পারবেন। সো এখন আসি কেন আমি প্রথম কথা, বাংলাদেশে যারা জাপানি ভাষা পড়াচ্ছেন নিশ্চয়ই তারা ভালো পড়াচ্ছেন। তবে আমার ব্যক্তিগত মত হলো, যারা জাপানে আছেন বা ছিলেন এবং এখানে কাজ করছেন, তারা যদি জাপানি ভাষা শেখায়, আমার মতে তারা জাপানি ভাষার সাথে সাথে অন্যান্য যে বাস্তব অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। সো আমি যেহেতু এছাড়াও আমি যেহেতু আহ, দীর্ঘ সময় জাপানি ভাষা শিখেছি এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আমার জাপানি শেখানোর অভিজ্ঞতা আছে। সো আমি আশা করি জাপান বিষয়ে আপনাদের বেটার কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো পরবর্তী স্লাইডে আমরা এখানে শিক্ষার্থী বা স্টুডেন্টের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাই। যদিও আমরা এখনো পড়া শুরু করিনি, কিন্তু তার আগে সমস্যা নিয়ে কথা বলছি। সত্যি বলতে জাপানি ভাষা শিখতে গিয়ে অনেক স্টুডেন্টই কিছু সাধারণ সমস্যার সম্মুখীন হন। অনেক সময় শিক্ষকের লেকচার বা শেখানোর যে পদ্ধতি সেটা পুরোপুরি বুঝতে পারেন না, বা অনেক সময় পড়ার বিষয়বস্তু বোঝা গেলেও কথা বলার যে আত্মবিশ্বাস সেটা তৈরি হয় না। তাছাড়া গ্রামারে অনেক সময় অনেক সমস্যা বা কঠিন মনে হয়। এই সমস্যাগুলো অনেক সময় ভাষা শেখার আগ্রহ থাকা সত্ত্বেও স্টুডেন্টদেরকে পিছিয়ে দেয়। তাই আমরা এই বিষয়গুলো মাথা রেখেই ইনশাল্লাহ ধাপে ধাপে এগিয়ে যাব। তো এখানে আমরা শেখানোর পদ্ধতি কেমন সে বিষয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি সমস্যার কথা নিয়ে। তো সমস্যাগুলোকে ফোকাস করেই আমরা পদ্ধতিটা সাজিয়েছি বা ক্লাস ডিজাইন করেছি। তো আমাদের এই কোর্সে বা ক্লাসগুলোতে শুধু বই পড়ানোই নয়, আপনাদের বোঝার সুবিধা অনুযায়ী প্রত্যেকটা বিষয়বস্তু সাজানো হয়েছে। শুরু থেকে ধীরে ধীরে বেসিক শক্ত করা হবে, যাতে শেখাটা কঠিন মনে না হয়। আর ক্লাসের মধ্যে নিয়মিত প্র্যাকটিস তো থাকবেই, এবং সেই সাথে আপনাদের যে ভুল হবে সেগুলোর সাথে সাথেই সংশোধন করা হবে। তো শুধু পড়া নয়, শোনা, বলা দুটোই নিয়মিত প্র্যাকটিস থাকবে ইনশাল্লাহ। তাছাড়া জেএলপিটির জন্য মক টেস্ট অথবা স্পষ্ট গাইডলাইন যা দেওয়া দরকার সেগুলো দেওয়া হবে। আর লাইভ ক্লাসে তো প্রশ্ন করার সুযোগ পাবেনি, এবং প্রয়োজন অনুযায়ী সেটার ফিডব্যাকও দেওয়া হবে। আমি একটু দেখে নিই যে আর কেউ ওয়েট লিস্টে আছে কিনা। ওয়েটিং লিস্টে কেউ নেই, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই স্লাইডে পাঠ্য বই সম্পর্কে আলোচনা করব। পদ্ধতির কথা তো বুঝলাম, কিন্তু আসলে কোন বইটা থেকে আমরা শিখবো? তো জাপানি শেখার জন্য বাজারে অনেক ভালো বই আছে, এটা আমরা সবাই কম বেশি জানি। এখানে আমি কয়েকটা বইয়ের উপরের ছবি ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। কিন্তু যারা একদম বিগিনার তাদের জন্য মিন্নানো নিহঙ্গ নামে একটা বই আছে, আমি সেটাকেই প্রিফারেবল মনে করি। কারণ এই বইটি এমন ভাবে ডিজাইন করা, আপনি এই যে বয়সের হন না কেন, যে দেশেরই হন না কেন, বা যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, এই বইটি থেকে আপনি সহজেই এই জাপানি ভাষাটা শিখতে পারবেন। সো মিন্নানো নিহঙ্গ যে N5 লেভেল আছে, N5 লেভেলটা হচ্ছে জাপানি ভাষার একেবারেই শুরুর দিকের লেভেল, অর্থাৎ বেসিক লেভেল 1। এই N5 লেভেলের জন্য মিনানো নিহঙ্গ দুইটি অংশে অথবা দুইটি বইতে ভাগ করা হয়েছে। এখানে যে ছবিটা দেওয়া আছে দেখবেন যে একটা লাল একটা হলুদ। এখানে মিনানো নিহঙ্গ দুইটা বই আর কি। এই দুইটা বই হচ্ছে N5 এর। একটি বইতে গ্রামার আর ভোকাবুলারি দেওয়া আছে, আর একটিতে হচ্ছে সেই গ্রামার আর ভোকাবুলারি প্র্যাকটিস করার সুযোগ দেওয়া আছে। অর্থাৎ একটা বই আপনাকে নিয়ম শেখাবে, আর একটা বই প্র্যাকটিসের মাধ্যমে সেই নিয়ম মনে রাখার জন্য সাহায্য করবে। এই কারণেই নতুন স্টুডেন্টের জন্য এটা সাধারণত প্রথম চয়েস। তবে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি,
জেএলপিটি পরীক্ষার সব প্রশ্ন সরাসরি এই বই থেকে আসে না। সে কারণে আমরা এই বইয়ের পাশাপাশি কিছু অতিরিক্ত গ্রামার এবং ভোকাবুলারি আলাদাভাবে শিখব। তো এই স্লাইড থেকে আমরা আস্তে আস্তে আজকের পড়ার মধ্যে আস্তে আস্তে অংশগ্রহণ করব বা ঢুকবো। এখান থেকে হচ্ছে আমাদের মূল পড়ার অংশ শুরু হবে। সো এই স্লাইডটা হচ্ছে জাপানি ভাষায় লেখার পদ্ধতি। তো আপনারা যেমনটা জানেন প্রতিটা ভাষারই নিজস্ব একটা লেখার পদ্ধতি আছে। তো ইংরেজির ক্ষেত্রে যেমন অ্যালফাবেট ABCD, অথবা বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে লিখতে হয়, ঠিক সেরকমই জাপানি ভাষারও নিজস্ব একটা লেখা পদ্ধতি আছে। তবে এই লেখার পদ্ধতিটা পুরোপুরি আমাদের এই ইংরেজি বা বাংলার সাথে মিলে না। তো জাপানিতে মূলত 3 ধরনের লেখার মাধ্যম ব্যবহার করা হয়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। তো এখানে 3টা শব্দ, হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। তো এই 3টা আলাদা আলাদা লেখার মাধ্যম। আমরা এই মাধ্যম নিয়ে আলোচনা করব একটু পরেই। তো হিরাগানা আর কাতাকানা যেটা দেখছেন ওগুলো আমাদের ওই বাংলা আর ইংরেজির অক্ষরের মতোই, তবে কাঞ্জি জিনিসটা একটু আলাদা। এটা কোনো অক্ষর না। তো কাঞ্জির বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব, তবে তার আগে চলুন হিরাগানা আর কাতাকানাটা একটু বুঝে নিই। তো আগের স্লাইডে যেমনটা বলেছি, হিরাগানা আর কাতাকানা এগুলো হচ্ছে জাপানি অক্ষর। তো অক্ষর ব্যাপারটা খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই, জাস্ট মনে রাখুন হিরাগানা হলো জাপানি বর্ণমালা বা অক্ষর। এখানে একাধিক অক্ষর মিলে শব্দ তৈরি হয়। তো উদাহরণটা দেখলে একটু ক্লিয়ার হবেন। এখানে উদাহরণে আমরা কিছু এখানে জাপানি অক্ষর ইউজ করেছি। হয়তো অনেকেই এই অক্ষরগুলোর সাথে পরিচিত, অনেকে হয়তো বা এখনো এই অক্ষরগুলো দেখেননি, যার কারণে আমি এগুলো বলছি না, জাস্ট হচ্ছে বুঝে নেন যে এগুলো হচ্ছে জাপানি অক্ষর। আমরা যেভাবে বলেছিলাম ডেফিনেশনে, যে কয়েকটা অক্ষর মিলে শব্দ তৈরি হয়। তো এখানে লাল যে এখানে দুটো শব্দ আছে আর কি। তো প্রথম শব্দটা হচ্ছে 3টে অক্ষর মিলে একটি শব্দ তৈরি হয়েছে। এখানে হচ্ছে 4টে অক্ষর মিলে একটি শব্দ তৈরি হয়েছে। তো এইগুলো হচ্ছে জাপানি ভাষার হিরাগানার অক্ষর। এখানে কি লেখা আছে এগুলো ফোকাস করার প্রয়োজন নেই, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট হিরাগানা জিনিসটা কি সেটাই হচ্ছে এখানকার হচ্ছে মূল ফোকাসের বিষয়। তো এখানে 3টা অক্ষর দিয়ে একটা শব্দ, এখানে 4টা অক্ষর দিয়ে একটা শব্দ। তো এগুলো হচ্ছে হিরাগানা। তো এখন আসি যে কাতাকানাটা কি। তো হিরাগানার আর কাতাকানার উচ্চারণ একই, কিন্তু কাতাকানা লিখতে বা দেখতে আলাদা, আর তাছাড়া এর ব্যবহারও সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এটা মূলত বিদেশি শব্দ লেখার জন্য ব্যবহার করা হয়। উদাহরণ দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে হিরাগানার যে 5টা অক্ষর এখানে দেওয়া আছে, ঠিক সেম উচ্চারণেরই কাটাকানা 5টা দেওয়া আছে। অর্থাৎ এইটার উচ্চারণ যা, এইটার উচ্চারণও তা, কিন্তু এটা আর এটা লেখার মানে ছবিটা কিন্তু ভিন্ন, তাই না? তো এটা আলাদা হওয়ার কারণ কি? উচ্চারণ সেম বাট আলাদা হওয়ার কারণটা কি? তো এটা আলাদা হওয়ার প্রথম কারণ হচ্ছে জাপানি ভাষার নিয়ম। যদি কোনো বিদেশি শব্দ ওরা জাপানি ভাষায় লিখতে চায়, তখন তারা কাটাকানা ইউজ করে লেখে। তো নিচের এই লাল যে দুটো উদাহরণ দেওয়া আছে, একটাতে আপনি এখানে ইংরেজিতে লেখা আছে কম্পিউটার, আর এটাতে দেওয়া আছে বাস। তো কম্পিউটার আর বাস এই দুটো শব্দ বিদেশি শব্দ। তো যার কারণে তারা এই কম্পিউটার লেখার সময় কাটাকানাটা ইউজ করেছে, আর এই বাস লেখার সময় কাটাকানা ইউজ করেছে। ব্যাখ্যা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তবে জাস্ট মনে রাখবেন যে হিরাগানা জাপানি ভাষার অক্ষর বা বর্ণমালা, কাতাকানাও বর্ণমালা, তবে কাতাকানা শুধুমাত্র বিদেশি শব্দগুলো লেখার ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমরা যেমনটা বলেছি কাঞ্জি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। অবশেষে আমরা চলে আসছি কাঞ্জি কি অংশে। এই রকম লেখা, এই যে হিজিবিজি লেখা, এগুলো কিন্তু আপনারা অনেকেই দেখেছেন এর আগেই।
হয়তোবা ম্যানুয়াল গুলো, যে বিদেশি মেশিন বা হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট ট্যাজেট আছে ওগুলোর সাথে ম্যানুয়াল যেগুলো আসে ওগুলোর মধ্যে কিন্তু এরকম লেখা আমরা প্রায় দেখি। তো এই লেখাগুলো মূলত চাইনিজ লেটার আর কি, অর্থাৎ চাইনিজ অক্ষর। তো এই চাইনিজ অক্ষরকে জাপানিরা কাঞ্জি বলে। তো কাঞ্জি যদি ডেফিনেশন দিই তাহলে কাঞ্জি হচ্ছে একটা চিহ্ন বা সাইন, যেটা নিজেই একটা অর্থ প্রকাশ করে। অর্থাৎ অক্ষরের বেলায় আমরা যেটা দেখেছি যে কয়েকটা অক্ষর মিলে শব্দ তৈরি করে, কিন্তু কাঞ্জির বেলায় কিন্তু কয়েকটার প্রয়োজন পড়ে না, কাঞ্জি এক একটা এক একটা অর্থ। যদিও এটা একটার সাথে আরেকটা যুক্ত হয়, তবে এটা নিজেই একটা অর্থ। তো এখানে আমি একটা উদাহরণ ইউজ করেছি। এখানে দেখবেন আমি, এখানে একটা বইয়ের ছবি দেওয়া আছে। তো আমি এখানে বইয়ের ছবি আর পড়ি, তার মানে এখানে আমি বই পড়ি। তো এখানে আপনি লাল যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই লাল চিহ্নটা হচ্ছে বইয়ের কাঞ্জি। অর্থাৎ আমরা এই কাঞ্জিটা তো এখনো শিখিনি, কিন্তু জাপানিরা যখন এটা দেখবে তখন তারা দেখেই বুঝে নিবে যে এটা একটা বইয়ের কাঞ্জি। অর্থাৎ তাদের এটা দেখে পড়তে কোনো সমস্যাই হবে না, যে আমি বই পড়ি, তার মানে এইটা হচ্ছে বইয়ের কাঞ্জি। তো এইভাবে অনেক জিনিসের কাঞ্জি আছে। সব কাঞ্জি তো আমাদের শিখতে হবে না, আমরা শুরুতে অল্প কয়েকটা কাঞ্জি শিখবো। আর শুরুতে যে কাঞ্জিগুলো আছে ওগুলো অত কঠিন কাঞ্জিও না। তো কাঞ্জি মূলত চীনা থেকে এসেছে এটা বলেছি। আর এখানে কয়েকটা উদাহরণ আমরা ইউজ করেছি। তো হিরাগানা যেহেতু অক্ষর, হিরাগানা দিয়েও জাপানি শব্দগুলো লেখা যায়, কিন্তু তারপরও জাপানিরা কাঞ্জি ইউজ করে। ব্যবহার করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে একই অর্থে কম পরিসরে বা কম জায়গা নিয়ে সেই অর্থটা বোঝানো সম্ভব। আর তাছাড়া হিরাগানা দিয়ে যখন আপনি একটা বড় সেন্টেন্স লিখবেন তখন সেটা পড়তে অনেক সমস্যা হয়। তো কাঞ্জি জানা থাকলে সেটা পড়তে সুবিধা। তো এখানে দেখেন ইয়ামা, ইংরেজিতে আমরা লিখেছি রোমাজি অ্যাকচুয়ালি। তো ইয়ামা মানে হচ্ছে পাহাড়। তো এখানে এটা উপরে যে উদাহরণটা আছে এটা হচ্ছে হিরাগানাতে লেখা। আর নিচে যে উদাহরণটা আছে এখানে দেখেন হিরাগানা দুইটা অক্ষর, আর হচ্ছে এখানে কাঞ্জিতে একটাই মাত্র চিহ্ন। তো এই একটা চিহ্ন দেখেই জাপানিরা বুঝে যে এটা হচ্ছে ইয়ামা বা পাহাড়। আর দ্বিতীয় যে উদাহরণটা এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে উপরে মিজু লেখা আছে, এটা মিজু মানে হচ্ছে পানি। এই এটা হচ্ছে মিজুর কাঞ্জি। তো এইটা দেখে জাপানিরা বুঝে যায় এটা হচ্ছে পানির কাঞ্জি। আর একেবারে সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে মানুষের কাঞ্জি। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে হিরাগানা হাতে কলমে শুরু করি। এখানে হচ্ছে হিরাগানা লেখা আছে, আর এখানে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হিরাগানার অক্ষর। আর এর নিচের যে শীটটা আছে ওটা মূলত কাটাকানা। তো কাটাকানা আমরা এখন শিখবো না। আমরা কাটাকানাটা শিখবো মেবি এই 3টা বা 4টা ক্লাস পরে, কারণ কাটাকানাটা আমাদের এই 3-4 প্রথম 3টা ক্লাস বা 4টা ক্লাসের প্রয়োজন হবে না। আমরা শুধু হিরাগানাটা শিখে তারপরে হচ্ছে ভোকাবুলারি শিখবো, তারপরে হচ্ছে গ্রামার শিখবো, তারপরে হচ্ছে লেসন 1 প্র্যাকটিস করব। তো এখন আমরা সরাসরি হিরাগানা প্র্যাকটিস করব। হিরাগানা প্র্যাকটিস করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব।